পরিমাণ নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যার মাঝে নানাভাবে আয় করা হবে 6,95,000 কোটি টাকা এবং ঘাটতি থেকে যাবে 2,43,000 কোটি টাকা। আমরা যদি এই 9,38,000 কোটি টাকার মধ্যে 2,43,000 কোটি টাকার দিকে তাকাই, তাহলেই দেখা যায় যে প্রায় 1/3 থেকে 1/4 একটা ঘাটতি আছে। আর যদি যে টাকাটা রাজস্ব আসবে বলে বলা হয়েছে সেটার দিকে যদি আমরা তাকাই, এনপিআর এর হারে 6 লক্ষ কোটি টাকার উপর দেয়া হয়েছে। তো এবছর যদি আমরা এনপিআর এর রিপোর্টের দিকে তাকাই, এবছর তো শেষের দিকে অর্থ বছর, এখন পর্যন্ত এনপিআর 3.5 লক্ষ কোটি টাকার মতো তারা রাজস্ব আয় করতে পেরেছে। তো যে প্রতিষ্ঠানটা এবছর 3.5 লক্ষ কোটি টাকার মতো রাজস্ব আয় করতে পারলো, সেই একই প্রতিষ্ঠানের কাছ থেকে যদি পরের বছরই 6 লক্ষ কোটি টাকার উপরে, অর্থাৎ দ্বিগুণের মতো বা কিছু ক্ষেত্রে দ্বিগুণের বেশি, 6,95,000 কোটি টাকার মতো, সেটা যদি রাজস্ব আয়ের যদি একটা চিন্তা করা হয়, এত বৃহৎ পরিসরে যদি এই রাজস্ব আয়ের চিন্তাটা যদি সেখানে করা হয়, সেটা বাস্তবসম্মত কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে থেকে যায়। বাজেটের আকার পরিধি যেভাবে বৃদ্ধি করা হয়েছে আর কি, বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, তাতে আসলে যতটা সম্ভব আমাদেরকে আমাদের আয়ের দিকে নজর দেওয়া দরকার ছিল। আমরা যে ঘাটতি বাজেটের দিকে গেলাম, সেখানে এই ঘাটতি পূরণের জন্য বৈদেশিক ঋণ তো আছে, দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে লক্ষ কোটি টাকার উপরে ঋণ নেওয়া হবে। যদি দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করে, তো প্রাইভেট সেক্টর সেখানে বিনিয়োগ করার মতো ব্যাংকগুলোর কাছে আর অতিরিক্ত অর্থটা থাকবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না হয়, তো কর্মসংস্থানের একটা ঘাটতি তৈরি হবে। তো মোটা দাগে এই বাজেটের মধ্যে কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা হবে তার ব্যাপারে সুস্পষ্ট পরিকল্পনা এমনিতেই নাই। তার উপরে যদি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সরকারকে বাজেটের অর্থ পুষিয়ে দিতে হয়, এবং যে পরিমাণ ঘাটতি বাজেটের এখন লক্ষ্যমাত্রা, এবং বছর শেষে সেটা আসলে যে পরিমাণে গিয়ে পৌঁছাবে, সেটা প্রায় বাজেটের এখন যেটা ঘাটতি বাজেট বলা হচ্ছে তার দ্বিগুণে পরিণত হতে পারে। সেক্ষেত্রে সেটা বড় ধরনের একটা ক্রাইসিস আমাদের সঙ্গে তৈরি করতে পারে। এর বাইরে গিয়ে আমরা দেখি যে আয়ের উপরে যে কর ছিল, সেখানে 25,000 টাকা সম্পদ অর্থাৎ আয়, সেটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আগে এটা 3.5 লক্ষ টাকা ছিল, এখন 3,75,000 টাকায় এটা উন্নীত করা হয়েছে। এটা ডেভেলপমেন্ট, কিন্তু সেখান থেকে আসলে যে 5% করের কথা বলা হলো, সেটা 5% না থেকে এটা 10% থেকে এটা শুরু করা হয়েছে। তাতে করে দেখা গেল যে মানুষটার মাসিক আয় 35,000 টাকা, তো তার উপরে হঠাৎ করে 40% উপরে, প্রায় 48% উপরে বেশি পরের বোঝাটা পড়তেছে হঠাৎ করে। একেবারে একটা বড় ধরনের শিফটিং হলো। আর এত বড় ধরনের শিফটিং যদি যারা এই মধ্যবিত্ত যারা অর্জনকারী আছে তাদের উপরে গিয়ে পড়ে, সেটা বাজেটের এটা ভালো দিক হিসেবে বিবৃত হতে পারে না। এর বাইরে গিয়েও বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কৃষি খাতের দিকে তাকাই, কৃষি খাতে সেই অর্থে তেমন বরাদ্দ এবার বৃদ্ধি করা হয়নি।
অথচ এবার নানাবিধ কারণে আমাদের যারা কৃষকরা আছেন তারা নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আবার দিনের পর দিন আমাদের যারা কৃষিভিত্তিক একটা অর্থনীতিতে আমাদের স্বাবলম্বী হওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। তো নানা দিক দিয়ে আমাদের কিছু অবাস্তব কিছু বিষয় হিসেব এবারের বাজেটের মধ্যে চলে এসেছে। আমরা যেটা আশা করব সেটা হলো বাজেটের যে জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় অ্যালোকেশন গুলো করা হয়েছে সেটা যেন সময়ে সময়ে সেটা স্বচ্ছ হিসাব এটা সংসদের কাছে এবং জাতির কাছে উপস্থাপিত হয় এবং এটা ঘাটতি বাজেট হিসেবে না থেকে সত্যিকার অর্থে বাজেট যেটা নির্ধারণ করা হয়েছে এবং যেটা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা কিভাবে রাজস্বটা আয় করা সম্ভবপর হবে সেই মেকানিজম গুলো ডেভেলপ করা হয়। এবং অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার মধ্যে এটা বলেছেন